হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রায় ১.৫ বছর পর আবার একটা বাংলা ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে, যেখানে আমি কথা বলবো হদল নারায়ণপুরের জমিদার বাড়ি নিয়ে। মনে হলো গ্রাম বাংলার সৌন্দর্যের সাথে বাংলা ভাষাটাই মানানসই। তাহলে শুরু করা যাক। যখন বাংলায় থাকতাম তখন বাংলার পুরনো জমিদার বাড়িগুলো নিয়ে বেশ একটা নেশা তৈরি হয়েছিল। সুযোগ পেলেই ছুটে যেতাম ইতিহাসের পাতা সংরক্ষণ করতে। সেইবার সুযোগ হয়েছিল সৌমিদির গাড়িতে চড়ে বাঁকুড়ার হদলনারায়ণপুরের জমিদার বাড়ি দেখতে যাওয়ার। হদলনারায়ণপুর একটি নাম শোনালেও মূলত এটি বাঁকুড়া জেলার পাশাপাশি দুটি গ্রামের সমন্বয়। একটি হদল, অপরটি নারায়ণপুর। সেই গ্রামে ১৭০০ সালের মাঝামাঝি সময় মণ্ডল পরিবারের ৩টি তরফের প্রাসাদ তৈরি হয়েছিল, বড়, মেজ আর ছোট তরফ। এখন আপনি বলবেন, তরফ, মণ্ডল পরিবার এগুলো কি বা কারা, কোথা থেকেই বা এলো, তাই তো? তাহলে শুনুন। বাঁকুড়ায় তখন মল্লরাজাদের রাজত্ব চলছে। বলা বাহুল্য, আপনারা বিষ্ণুপুরের যে টেরাকোটা মন্দির দেখেন তা কিন্তু সব মল্লরাজাদের সময়কালেই নির্মাণ। তাহলে বুঝতেই পারছেন মল্লরাজা কারা। যাই হোক, তখন সময়কাল ১৭২০ থেকে ১৭৫২। গোপাল সিংহ ছিলেন সিংহাসনে। এমন সময় বর্ধমানের এক বর্ধিষ্ণু পরিবারের বংশধর মুচিরাম ঘোষ আসেন বাঁকুড়ায়। মুচিরাম ঘোষ বুদ্ধিমান ও পণ্ডিত মানুষ ছিলেন। তখন মল্লরাজা গোপাল সিংহের সভাসদ ও গণিতজ্ঞ শুভঙ্কর দাসের সঙ্গে আলাপ হয় মুচিরাম ঘোষের। শুভঙ্কর দাস মুচিরাম ঘোষের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তার আলাপ করিয়ে দেন রাজা গোপাল সিংহের সাথে। এদিকে অল্প দিনের মধ্যেই রাজার মন জয় করে ফেলেছিলেন মুচিরাম ঘোষ। খুশি হয়ে রাজা তাকে বাঁকুড়ার হদলনারায়ণপুরের ফৌজদার হিসাবে নিযুক্ত করেন। পরবর্তীকালে তিনি মণ্ডলপতি উপাধিও লাভ করেন এবং নিজের জমিদারি বিস্তার করেন এই হদলনারায়ণপুরে। তাছাড়া নীল চাষ করেও তার অনেক আয় হয়েছিল। মল্লরাজাদের পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে হদলনারায়ণপুরেই থেকে যান মুচিরাম ঘোষ। সুবিশাল অট্টালিকা তৈরি করেছিলেন সেখানে। পরবর্তীকালে বাঁকুড়ার হদলনারায়ণপুর রাজবাড়ি হিসাবেই পরিচিত হয় এই জমিদার বাড়ি। আসুন প্রথমে তাহলে ছোট তরফেই ঢুকি আর অনুভব করি সেই দিনগুলো। ছোট তরফে ঢুকেই বাম দিকে পড়বে একটি নাটমঞ্চ, যা পুজোর সময় কীর্তন বা যজ্ঞের কাজে ব্যবহৃত হয় আজও। যার উত্তর দিকে অবস্থিত একটি বৃহৎ ঠাকুর দালান। সেই ঠাকুর দালানে রাখা থাকে মা দুর্গার একচালা কাঠামো, যার পুজো হয় প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়। ঠাকুর দালানের কারুকার্য অবর্ণনীয়। লম্বা লম্বা স্তম্ভগুলি যেন আজও মাথার উপর বহু বছরের সেই ভারী স্মৃতি বহন করে চলেছে। ঠাকুর দালানের পূর্ব দিকে পাবেন কুলদেবতার রাধা দামোদর জিউর টেরাকোটা মন্দির, যা নিত্য পূজিত। মন্দিরটির ভিতরে শালিগ্রাম বা শালগ্রাম শিলা রাধা দামোদর জিউ রূপে আজও পূজিত হন। মন্দিরটি দক্ষিণমুখী, যা পরিবারের পূর্ব সদস্য বাবুরাম মণ্ডলের দ্বারাই নির্মিত। বাংলার গর্ব এই মাটি পুড়িয়ে তৈরি টেরাকোটার কাজ, যা আমার অত্যন্ত প্রিয়। আর এই মন্দিরটি যে কেউ দেখলে অভিভূত হবেন, এই গ্যারান্টি আমি দিলাম। মন্দিরটির সামনে ডান দিকে রয়েছে একটি তুলসী মঞ্চ, আর বাম দিকে রয়েছে একটি শিব মন্দির ও একটি রাম মন্দির।
মন্দির প্রাঙ্গণটি ছোট কিন্তু অসম্ভব সুন্দর, যা থেকে আপনি একটা পবিত্র বার্তা পাবেন। ঠাকুর দালানের পূর্বে যেমন নবরত্ন মন্দির, তেমন নাটমঞ্চের পূর্বে মা কালীর একটি পশ্চিমমুখী মন্দির, যা বছরের 2টি সময় খোলা হয় পুজো করার জন্যে, বাকি সময় কিন্তু বন্ধ থাকে। পরিবারের সবার সাথে কথা বলে জানতে পারলাম বর্তমান সদস্যরাই এই পুজো করে থাকেন। বর্তমানে যারাই বাড়িতে থাকেন তাদের সঙ্গে অল্প আলাপ পরিচয় করেছিলাম, তাদের ব্যবহারও মুগ্ধ করেছিল আমাদের। তারপর রওনা হয়েছিলাম কাছেই বড় তরফের উদ্দেশ্যে। একটু বিরতি নিয়ে নিন, তারপর না হয় ফিরে আসছি বড় তরফ নিয়ে। ছোট থেকে বড় তরফের মধ্যে দূরত্ব 500 মিটারের মতো। মাঝে পড়ে মেজ তরফ। লোকে বলে মেজ তরফেরও একটি রাধা দামোদরজিউর নবরত্ন মন্দির আছে, কিন্তু আমরা সেখানে তেমন কিছু না দেখতে পাওয়ায় এগিয়ে গিয়েছিলাম বড় তরফের দিকে। বড় তরফের বাইরে রয়েছে 17টি চূড়া বিশিষ্ট দ্বিতল রাসমঞ্চ। এর উচ্চতা 40 ফুট, প্রতি দিকের দৈর্ঘ্য 8 ফুট 3 ইঞ্চির মতো। দেওয়ালে রয়েছে অপূর্ব ভাস্কর্য, অর্ধশয়নে বিষ্ণু, শিবের মূর্তি, গজলক্ষ্মী উল্লেখযোগ্য। অসাধারণ এই প্রতিষ্ঠা আজকালকার দিনে আর তৈরি হয় না, তাই আমরা নিজেদেরকে খুব ধন্য বলে মনে করি যে আমরা চোখের সামনে এই ভাস্কর্য উপলব্ধি করেছি। মুগ্ধ হয়ে দেখেছি দেওয়ালের গায়ে শৈল্পিক কাজকর্ম, আর মনে পড়েছে সেই কারিগরদের কথা যারা সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের নাম মন্দিরের প্রতিটি দেওয়ালে। রাসমঞ্চের সামনে রয়েছে একটি নাটমঞ্চ। তার এক পাশে আছে পূর্বমুখী বিশাল বড় জমিদার বাড়ি, আর উত্তর দিকে রয়েছে মা কালী মন্দির। আমার খুব মন কেড়েছিল জমিদার বাড়ির এই রং আর সামনে গোলাকার স্থাপত্য। একটা জিনিস অবাক লাগে, এনাদের ফটক দিনের বেলা খোলাই থাকে সবসময়, ঠিক যেমন আমরা কোনো পরিত্যক্ত দুর্গ বা জমিদার বাড়ি দেখতে গেলে তা সবসময় খোলা পাই। তাই দর্শনার্থীরা আসলে নিজের মতো করে ঘুরে নিতে পারে বাড়ির কিছুটা অংশ। বড় তরফ পুরোটা ঘুরতে বেশ সময় লাগে কিন্তু, আর বাড়ির লোকের সাথে কথা বলে তার ইতিহাস জানতে আরও মন টানে। তাই আমরা চলে যাই ভিতরে আলাপ পরিচয় করতে। ভিতরে ঢুকে আমরা ডান দিকে দেখতে পাই জমিদার বাড়ির পুরনো কার্যালয়। রয়েছে একটি নাটমঞ্চ, আর তার সামনে বৃহৎ ঠাকুর দালান। এই স্থাপত্য দেখলে অনুমান করা যায় অনুষ্ঠান চলাকালীন বাড়ির পরিবেশ কতটা জমজমাট হয়ে ওঠে। আপনারা হয়তো জানেন দুর্গাপুজোর সময় এই জমিদার বাড়িগুলোতে বড় করে দুর্গাপুজো হয়। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষের ভিড় লাগে এই জমিদার বাড়িগুলোতে। বাইরে থেকে আসা দর্শনার্থীদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও করেন বাড়ির লোকেরা। সব মিলিয়ে এই জমিদার বাড়ি খুব জাগ্রত হয়ে ওঠে মানুষের সমাগমে। কার্তিক মাসে। আর ওইটা হয় আমাদের ওইটা আমাদের নিজস্ব, ওইটা মানে আমাদের বড় বাড়ি বাড়ি নয়, ওটা আমাদের খরচা, আমাদের নিজস্ব 5 ঘরে। 12 ঘর আর 5 ঘরের পার্থক্য কি? মানে আমাদের 9 ঘর, 5 ঘর আর 4 ঘর, তিনটে একটা প্রসাদের থালায় প্রথমে 3 ভাগ হবে। একটা হবে 5 ঘরে, একটা হবে 9 ঘরে, একটা হবে 4 ঘরে। আচ্ছা, দিয়ে ওইটা থেকে আবার আমাদের 5 ঘরের থেকে আবার 10 ঘর হয়েছে, ওটা আবার 10 ঘর।
এছাড়াও ভিতরে রয়েছে দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দির, গায়ে রয়েছে প্রতিষ্ঠা লিপি। রাধা দামোদরজি পূজিত হন এর মধ্যে। সেখানে রয়েছে অসাধারণ টেরাকোটার অলঙ্করণ। আমরা দুপুরের দিকে হাজির হওয়ায় প্রতিটা নিত্য পূজিত মন্দির বন্ধ পেয়েছি, কারণ কুলদেবতা তখন শয়নে যান। সেই জন্য সকালে আসা উচিত ছিল আমাদের। মন্দির প্রাঙ্গণে রয়েছে দুটি শিব মন্দিরও। এই জমিদার বাড়ির উত্তরে রয়েছে ছোট্ট বোদাই নদী, যেটি দামোদর নদের একটি অংশ। দুর্গাপুজোর সময় এই নদীর মাটি ব্যবহৃত হয় প্রতিমা নির্মাণে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে তা কিন্তু উল্লেখ রইল ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, রেজ হিউম্যানিটি, স্প্রেড পিস।